আসসালামু আলাইকুম। আশা করি তুমি সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো অনার্স প্রথম বর্ষ জিওমেট্রি চ্যাপ্টার 6 অধ্যায় নিয়ে। তো আজকে আমরা এই অধ্যায়ের আরো গুরুত্বপূর্ণ এক্সাম্পলকে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে একটা এক্সাম্পল আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা ম্যাথর 93, 97, 10 এবং 13 তে আসছে। তো প্রশ্নটা হলো এরকম যে দুটি সরলরেখার দিক কোসাইন al + bm + cn = 0 ও ul² + vm² + wn² 0 দ্বারা যদি নির্দেশিত হয়, তবে রেখার পরস্পর লম্ব হবে যদি a² * b + w + b² * এত সমান 0 হয়, এবং এই রেখার পরস্পর লম্ব হবে যদি এত সমান 0 হয়। তাহলে আমরা এখানে এটা কি প্রমাণ করব? তাহলে কি দুইটা দিক কোসাইনের ইকুয়েশন দিয়ে দিয়েছে, লিখতেছে দুইটা কি দিয়ে দিয়েছে, given that al + bm + cn = 0 is the 1 number equation, ul² + vm² + wn² = 0। তো আমরা এই জাতীয় অঙ্কগুলো করার সময় যে কোনো একটা ইকুয়েশন থেকে আমরা যে কোনো একটা চলক আলাদা করতাম, মানে এখানে যে কোনো একটা চলক মানে কি l m n যে কোনো একটা আলাদা করে অবশ্য সমীকরণে l m n এর জায়গায় মানটা বসাতাম। ঠিক এখানে সেম ভাবে কাজটা করতে হবে। আমরা এই এক নং সমীকরণ থেকে l m বা n কিছু একটা মান আলাদা করে দুই নং সমীকরণে মানটা বসাবো, এটা প্রতিস্থাপন করব আর কি। তাহলে আমরা কাজ করব এই এক নং থেকে আমরা যে কোনো একটা মান আলাদা করি, তাহলে এখান থেকে আমরা l আলাদা করি। তাহলে এক নং কি ছিল al + bm + cn = 0, এখান থেকে আমরা কাজ করি আমরা l টা আলাদা করি। তাহলে আমি এখান থেকে l আলাদা করব, সরাসরি লিখে দিতেছি l পাবো bm + cn - a। তো আমি এক নং থেকে l টা পাইছি, দুই নং এখন l এর জায়গায় এই মানটা বসাবো। দুই নং ইমপ্লাইজ তাহলে u l মানে bm + cn - a (² + vm² + wn² = 0। তো এখানে গুণ করে দেই, তাহলে u bm + cn² আলাদা করে বলে বলতেছি, মাইনাস আছে কাটা চলে যাবে, স্কয়ার মাইনাস কাটা যাবে, আর এখানে আছে প্লাস vm² + wn² = 0। আমরা একটা কাজ করি, আমরা এখানে স্কয়ার দ্বারা গুণ করে দিই সবটাকে। তাহলে কি পাবো u bm + cn² + vm² a² + a² wn² = 0। কি করতে এখানে আমরা জাস্ট a² দ্বারা গুণ করে দিই সবটাকে, মানে এর ভগ্নাংশটা থেকে ভগ্নাংশটা কি দূর হয়ে গেছে। এখন দেখো, এখন এটাকে আমরা a + b² সূত্র করব। তাহলে কি থাকবে সূত্র করলে q তো বসে গেছে, তাহলে a² + 2ab + b² c² n² আর প্লাস এটা যেভাবে আছে বলা হয়েছে vm² a² + a² wn² = 0। তো এখান থেকে আমরা গুণ করে দেই এর সাথে, তাহলে থাকবে b² m² u থাকবে 2bm cn u প্লাস এখানে থাকবে c² n² u vm² a² প্লাস a² wn² = 0। এখান থেকে আমরা কমন নেব, এখান থেকে আমরা m² গুলো কমন নেব, n² গুলো কমন নেব। তাহলে m² যদি কমন নেই তাহলে কি থাকবে, এখানে দেখো m² আছে এখানে, তাহলে থাকবে এখানে va² বা a² v প্লাস m² আছে এখানে b² u * m², n² যদি কমন নেই তাহলে m² এখানে আছে, তাহলে এখানে আছে c² u প্লাস n² এখানে আছে a² w * n², বাকি যেটা যেভাবে আছে বসাবো দিচ্ছি, বাকি আছিল 2bm cn u = 0। আসলে তোমরা এই লাইনটা বুঝেছো। তো এখন এরপর আমরা এখানে দেখতেছি এটা দুই চলকের ইকুয়েশন, অর্থাৎ এখানে চলকটা হলো এখান থেকে m এবং n, মানে এখানে m এবং n চলকের ইকুয়েশন, দুই চলকের ইকুয়েশন। তো এটাকে আমরা এক চলক বানাবো। তো কখনো দুই চলক থেকে যখন আমরা এক চলক বানাতে চাই, তখনই কোন একটা চলক দ্বারা আমরা ওই সম্পূর্ণ সমীকরণটাকে ভাগ করে দেওয়া লাগে। যেহেতু এখানে চলক m এবং n আছে, আমরা এখানে চাইলে এই সম্পূর্ণ সমীকরণটাকে হয় m দ্বারা বা n দ্বারা ভাগ করে দিতে পারবো। m² n² হতো, তাহলে m² বা n² দ্বারা কি সম্পূর্ণটাকে ভাগ করে দিতে পারবো। তাহলে আমরা কাজ করি, এখানে সমীকরণটাকে আমরা n² দ্বারা ভাগ করে দিই, তাহলে এটা এক চলক চলে আসবে দুই চলক থেকে। তখন যদি করি তাহলে কি আসবে a² v সাদা লিখছি প্লাস b² u n² দ্বারা ভাগ করতেছি, তো তাহলে থাকবে একসাথে লিখে দিচ্ছি m/n² প্লাস এটাকে ভাগ করলে আসবে c² u প্লাস a² w, এটা তো n² ভাগ করলে এটা কিছু চলে যাবে, এখানে থাকবে n² দ্বারা ভাগ করি ফাইনালি, তারপরে এখানে থাকবে n² বাই n² ভাগ করতেছি, হ্যাঁ
তাহলে এখানে থাকবে যে 2bcu 2bcu আর m বাই m থাকবে ইকুয়াল টু 0। তখন এটাকে আমরা n স্কয়ার দ্বারা ভাগ করব, ভেরিয়েবল আমরা এখানে এতটুকু পাবো। তখন এটা কাজ করে সাদা লিখি এটাকে a স্কয়ার v প্লাস b স্কয়ার u ইনটু m বাই n স্কয়ার 2bc টা আগে লিখি 2bc u m বাই n আর প্লাস c স্কয়ার u প্লাস a স্কয়ার w ইকুয়াল টু 0। আসলে তোমরা এই লাইনটা এখানে এতটুকু বুঝেছো। তো এখন দেখো, তো এখন আমরা দেখো এখানে এটাকে n স্কয়ার দ্বারা ভাগ করার কারণে কি হয়েছে, এই ইকুয়েশনটা এখন কিন্তু দুই চলকের নাই, ইকুয়েশনটা এখন m বাই n চলকে চলে আসছে। এটা কিন্তু এখন m বাই n চলকের ইকুয়েশন এবং দেখতেছি এটা সাধারণ সমান্তরাল দিকের সমীকরণ। চিন্তা করি এটাকে, চিন্তা করব এটাকে, তাহলে a x স্কয়ার মানে m বাই n চলক তো x চিন্তা করতেছি a x স্কয়ার প্লাস 2ab 2 মানে 2axy প্লাস b স্কয়ার এরকম আগে আছে ইকুয়েশনটা, মানে প্লাস c আর কি, সরি প্লাস c, অর্থাৎ এটা মানে এটা ইকুয়েশন তো হয়ে গেছে আর কি এখন। তো এখন আমরা মূল এবং সহগের সম্পর্কে সূত্র জানি যে মূলদ্বয়ের যোগফল কি, মূলদ্বয়ের গুণফল কি। যেহেতু এখানে m বাই n হোল স্কয়ার আছে তো অবশ্যই এটা এখানে m বাই n এর দুটো মূল থাকবে, একটা থাকবে m বাই n এর একটা মূল থাকবে, m বাই n এর একটা মূল থাকবে। আমরা ধরে নিব এই ইকুয়েশনটা m বাই n এর দুটো মূল আছে। তো ধরি যেহেতু সর্বদা 2 আছে, ধরি ইহার দুটি মূল m1 বাই n1 ধরছি আমরা, আর এটাকে আমরা m2 বাই n2 ধরছি। তো এই ইকুয়েশনটা দুইটা মূল যদি m1 বাই n1 এবং m2 বাই n2 হয় তখন মূলদ্বয়ের যে গুণফল সেটা সম্পর্কে আমরা জানি, সেটা কি যে m1 বাই গুণ করে ফেললে m2 n1 n2 মূলদ্বয়ের গুণফল কি আমরা জানি c বাই a, আমরা বহুপদী সমীকরণে দেখছিলাম এগুলো। এটা হচ্ছে c, এটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c, তাহলে মূলদ্বয়ের গুণফল c বাই a, c মানে এত, তাহলে এত বাই a মানে এত, তাহলে c স্কয়ার ইনটু a স্কয়ার w ডিভাইড a মানে কত a স্কয়ার b প্লাস b স্কয়ার u। মূল সহগ সম্পর্ক মত আমরা এসে লিখছি মূলদ্বয়ের গুণফল c বাই a, এটা হচ্ছে c, এটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটা তুলনা করতেছি আর কি এর সাথে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি এতটুকু এটা পাইলাম। আমরা এখানে নিচে কিছু মান মুছতেছি। আচ্ছা, তো দেখো যদি m বাই m1, আচ্ছা এটা আমরা একটু ইন্টারচেঞ্জ করে ফেলি, এটা মানে আরপিস করে ফেলি, m1 m2 আমরা এটা নিচে নিয়ে আসি c স্কয়ার u প্লাস a স্কয়ার w n1 n2 উপরে নিয়ে যাই, থাকবে a স্কয়ার v প্লাস b স্কয়ার u। আশা করি এতটুকু তোমরা বুঝছো। তো দেখো যদি এখানে m1 m2 বা m1 m2 ডিভাইড বাই এত থাকে, n1 n2 ডিভাইড বাই এত থাকে, তখন এটা আমরা যদি অন্যভাবে করতাম, মানে এখান থেকে আমরা l টা আলাদা করতাম, যদি আমরা এখান থেকে এই ইকুয়েশন থেকে আমরা m বাই n টা আলাদা করতাম তখন অবশ্যই l1 l2 থেকে কিছু একটা আসতো। তো তাহলে এরকম যদি প্রসেসে যায় তাহলে l1 l2 এর মধ্যে কি আসবে সেটা বের করে ফেলতেছি এখন। তো সেটা বের করার জন্য আমরা এটা বা এটা কিছু একটা সাহায্য নিব। তারপরে n1 n2 ডিভাইড বাই এত সাহায্যে l1 l2 সাহায্যে খুব সহজে বের করে ফেলতে পারবো সিস্টেমের মাধ্যমে। কিভাবে দেখো, n1 n2 ডিভাইডেড বাই এটা যদি a স্কয়ার d প্লাস b স্কয়ার u থাকে, আমি l1 l2 দিয়ে আনি তো কি করতে নিচে কি চেঞ্জ হবে তাহলে। তো এটা আমরা একটা সার্কেল চিন্তা করতে বলছিলাম, আমরা আগের एग्जांपलটা একটা ছিল, ধরো সার্কেল এখানে আমরা দেখতেছি, ধরো এখানে ছিল এটা হচ্ছে a, ধরো এটা হচ্ছে b, এটা হচ্ছে ধরো c। একটা সার্কেল চিন্তা করো, ধরো এটা হচ্ছে u, ধরো এটা হচ্ছে v, এটা হচ্ছে w। দেখো তো সিকোয়েন্স অনুসারে দেখতেছি এর পরে b আসে, b এর পরে c আসে, u এর পরে v আসে, v এর পরে w আসে। তো এখানে a আছে, এর পরে সিকোয়েন্স অবশ্যই কি আসার কথা, b আসার কথা। তাহলে এখানে a স্কয়ার পরিবর্তে এখানে আমরা বলবো কি l1 এর জন্য v স্কয়ার, বসালাম v স্কয়ার, v এর পরে সিকোয়েন্স সিরিয়াল কি u v w, v এর পরে অবশ্যই w, সেজন্য এখানে v এর পরে বসাতে পারবো আমি, এখানে w বসালাম প্লাস এখানে আছে b স্কয়ার, তো সিকোয়েন্স এর a b c, তো b যদি স্কয়ার হয় b এর পরে c স্কয়ার আসার কথা, তো b স্কয়ার আছে এখানে l1 এর জন্য এখানে আসবে c স্কয়ার। আর u আছে, u ফর সিকোয়েন্স অনুসারে কি জানি আমরা, u ফর v, এজন্য এখানে u ফর এখানে বসবে কি v। এটা থেকে মুখ্য জিনিস, এটা আমরা কি বুঝতে সমস্যা হয়। তো এই সার্কেল মাধ্যমে বুঝবে আসলে কোনটার পরে কি পদ আসবে না আসবে, এটা আমরা এইভাবে কি খুব সহজে বুঝতে পারি আর কি। তাহলে দেখো আমরা কিন্তু এখানে এখন m1 বাই m1 * m2 ডিভাইড বাই তো n1 n2 ডিভাইড বাই তো l1 l2 ডিভাইড বাই কত এত, কিন্তু এই জিনিসটা এখন এখানে কি আমরা এটা জানি। তাহলে এখানে আমরা তো n1 m2 ডিভাইড বাই তো n1 n2 ডিভাইড বাই তো
এটা যদি সমান হয়, আবার এই দুটো যদি পরস্পর সমান হয়, তাহলে আমি বলতে পারি না যে এই অনুপাতগুলো সবগুলো সমান, কারণ n1/n2 ডিভাইড বাই এত হচ্ছে এত, আবার n1 n2 ডিভাইড বাই এত হচ্ছে এত, তাহলে অবশ্যই তিনটা সমান। তাহলে এখানে ফাইনালি আমি লিখতে পারি যে m1 m2, চলো আমরা আগে লিখি, আগে কি লিখি, আমরা l1 আগে লিখি, l1 l2 আগে লিখছি, যে এলিমেন্ট সিরিয়াল আগে জানি, l2 সমান b স্কয়ার w প্লাস c স্কয়ার v ইকুয়াল তারপর m1 m2 ডিভাইডেড বাই কত ছিল c স্কয়ার u প্লাস a স্কয়ার w ইকুয়াল টু m1 m2 ছিল a স্কয়ার v প্লাস b স্কয়ার u। আসলে তোমরা এটা বুঝছো, এই দুইটা জিনিস থেকে আমরা ফাইনালি কি অনুপাতগুলো পরস্পরের ইকুয়েশন আকারে এভাবে কি লিখতে পারি। তো এখান থেকে আমরা দেখাতে হবে কি, এখান থেকে আমাদের দেখাতে হবে যে এই রেখাদ্বয় এখান থেকে এত দ্বারা নির্দেশিত যে রেখাদ্বয় তারা পরস্পর লম্ব হবে, মানে a স্কয়ার ইনটু v প্লাস w, b স্কয়ার ইনটু এত এত। এখন এখানে তো দিক কোসাইন বিশিষ্ট সরলরেখা, দিক কোসাইনে তো আমরা লম্ব শর্ত জানি, দিক কোসাইনে লম্ব শর্ত হইছে l1 l2 প্লাস m1 m2 প্লাস n1 n2 সমান 0 হতে হবে। কিন্তু এখানে দেখতেছি এগুলো থেকে তাহলে আমাদের কাজ হলো যে l1 l2 মান বের করা, m1 m2 মান বের করা, n1 n2 মান বের করা। তো এখানে তো এগুলোতে প্রকারের মান আকারে নাই, তো অনুপাত আকারে আছে। সেজন্য আমরা একটা কাজ করব, এই জিনিসগুলি কি করব, আমরা ধ্রুবক ধরে নিব, যে ধ্রুবকের মাধ্যমে আমরা l1 l2 m1 m2 n1 n2 মানগুলো বের করব, বের করলে এই জায়গায় বসিয়ে লম্ব শর্তটাকে আমরা ফিল আপ করতে পারবো। তো সেজন্য আমরা এক কাজ করব, এটা আমরা ধ্রুবক k ধরে নিব, এটা ইকুয়াল আমরা একটা ধ্রুবক k ধরে নিছি। এটা একটা ধ্রুবক যদি k হয় তখন l1 l2 l1 n2 l1 n2 ডিভাইড বাই এত সমান যদি k লিখি, তাহলে এখান থেকে আমি l1 l2 এর মান পাবো। আবার m1 m2 ডিভাইড বাই এত সমান যদি k ধরি, m1 m2 এর মান পাবো, n1 n2 এর মান যদি ধরি k ধরি, n1 n2 এর মান পাবো। তো মানগুলো কি পাবো আমি সরাসরি বসে ফেলতেছি, l1 l2 মান কি হবে তাহলে বলো। তাহলে এখানে দেখতেছি আমরা l1 l2 এর একটা মান আসবে, সেটা হলো k আর গুণ করে দিব আর কি, k b স্কয়ার w প্লাস c স্কয়ার v। এটা সমান যদি k লিখি, তাহলে এখানে আমরা m1 m2 এর একটা মান পাবো, সেটা হলো k c স্কয়ার u প্লাস a স্কয়ার w। আবার আমরা n1 n2 এর একটা মান পাবো, k এটা সমান যদি k ধরি, তখন পাবো আমরা k a স্কয়ার v প্লাস b স্কয়ার u ইকুয়াল b স্কয়ার u। হ্যাঁ দেখো আমাদের তো লম্ব দেখাইতে বলছে, তাহলে এখান থেকে আমরা লম্ব সূত্রের জন্য l1 l2 m1 m2 n1 n2 মানগুলো কি এখানে বের করে ফেলছি। এখন আমরা এই শর্তের ভিতরে এখন এই মানগুলোকে বসাবো, অটোমেটিক এখান থেকে আমরা এই জিনিসটা পেয়ে যাবো। তাহলে এখন আমরা এই লাইনটা মুছতেছি, এগুলো কিছু লাগবে না এখন। হ্যাঁ তাহলে দেখো আমরা কেন যদি সুতরাং লম্ব শর্ত আমরা জানি, সুতরাং লম্ব হবে যদি l1 l2 প্লাস m1 m2 প্লাস n1 n2 ইকুয়াল টু 0 হয়। তাহলে আমরা কাজ করি, এই মানগুলো বসাই, দেখতেছি আমরা এই সবগুলো যখন বসাযোগ করব l1 l2 m1 m2 n1 n2 এখানে সবগুলো যোগ আছে, যোগ থাকবে সবগুলোতে কিন্তু k ধ্রুবকটা আছে। আমরা একটা কাজ করি, k ধ্রুবকটা আগে কমন নিয়ে ফেলছি, বাকিটা আছে বসাই দিছি, বাকি আছে b স্কয়ার w প্লাস c স্কয়ার v প্লাস c স্কয়ার u প্লাস a স্কয়ার w প্লাস a স্কয়ার v প্লাস b স্কয়ার u ইকুয়াল টু 0। আসলে তোমরা বুঝছো, কে যখন আটা ফাটাবো তখন ওটা 0 হয়ে যাবে, 0 হলে এত সমান 0 থাকবে। তো এখান থেকে আমরা আগের মতো a স্কয়ার গুলো এখান থেকে কমন নিব, b স্কয়ার গুলো কমন নিব, c স্কয়ার গুলো কমন নিব। এখান থেকে তখন আমরা k সমান ফাটা দিয়ে যদি a স্কয়ার b স্কয়ার কমন নিই, অটোমেটিক এটা পেয়ে যাবো। সরাসরি লিখে দিয়েছি আমি, যেটা পাবো আর কি a স্কয়ার ইনটু v প্লাস w পাবো এখান থেকে কমন হওয়ার পরে, b স্কয়ার সমান পাবো আমরা w প্লাস u পাবো, আর c স্কয়ার সমান কমন পাবো আমরা নিলে u প্লাস v সমান 0 পাবো। মানে এটা হলো সেই নির্ণয় কি রেখাদ্বয় দ্বারা নির্দেশিত এই এত দিক কোসাইন বিশিষ্ট সরলরেখা দ্বারা নির্দেশিত রেখাদ্বয়, মানে রেখাদ্বয় পরস্পর লম্ব হবে যদি এত হয়, এটা সেই নির্ণয় কি লম্ব হওয়ার শর্ত। আচ্ছা তো আশা করি তোমরা এই লাইনটা এটা বুঝেছো। এখন আমাদের আরেকটা শর্ত আছে, সেটা হলো কি পরস্পর সমান্তরাল হওয়া শর্ত। এখন আমরা সমান্তরাল শর্তটা কি কাজ করব। আচ্ছা তাহলে বুঝতেছি, আমরা একটা ইকুয়েশন লিখছিলাম, মনে এই ইকুয়েশনটা আমরা লিখবো, এটা বুঝে গেছিলাম। আচ্ছা আর রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে তার শর্ত হলো যে সমান্তরাল হওয়া শর্ত দিক কোসাইন বিশিষ্ট রেখাদ্বয়, দিক কোসাইন বিশিষ্ট রেখাদ্বয় সমান্তরাল হওয়া শর্ত
হওয়ার শর্ত সেটা হল L1/L2 ইকুয়াল টু M1/M2 ইকুয়াল টু N1/N2। এটা হলো দ্বিঘাত বিশিষ্ট সরল রেখা দ্বয়ের লম্ব হওয়া শর্ত। এখন এখান থেকে আমরা কাজ করব। আমরা এখানে একটা ইকুয়েশন লিখছিলাম, যেটাকে আমরা M/N এর একটা ইকুয়েশন পাইছিলাম, এটা মুছে ফেলছিলাম, এটা লাগবে এখানে। ওই ইকুয়েশন আমি লিখতেছি এখানে। আমি একটা ইকুয়েশন পাইছিলাম, ইকুয়েশনটা ছিল এরকম যে b²-4ac, হ্যাঁ একটা ইকুয়েশন এও ছিল, আমাদের এটা মুছে ফেলছিলাম। b²u প্লাস a²v ইনটু m/n²। ইকুয়েশন থেকে আমরা কাজগুলো করছিলাম আর এটা মুছে ফেলছিলাম। তারপরে একটা ছিল 2bcu m/n, এটা আমরা মুছে ফেলছিলাম। এটা থেকে আমরা এই শর্তগুলো কাজ করছি, মানে মূল সহগের পূর্ণ সম্পর্ক থেকে কাজটা করছিলাম আর কি। c² প্লাস a²v। আচ্ছা, তো এটা সেম হচ্ছে সেই ইকুয়েশনটা ছিল এখানে, এই ইকুয়েশনটা ছিল আর কি। তো এখান থেকে এখন আমরা যে সমান্তরাল শর্তটাকে প্রমাণ করব। তো দেখতেছি এখানে সমীকরণ মানে চলকটা হলো m/n, এখানে L1/L2 নাই, সেজন্য আমরা এই m/n চলক নিয়ে কি কাজ করব। মানে m/n মানে এখানে m আছে আর n আছে, তাহলে এখানে আমরা এই m এবং n এই চলকগুলো নিয়ে এখানে সরাসরি কাজ করব। কারণ এই ইকুয়েশনটাতে ধরছিলাম আমরা, সেখানে আমরা l নাই, তাহলে এটা সমান ইকুয়াল টু যদি হয় এই দুটো সমান ইকুয়াল লিখতে পারি, দুটো তো সমান লিখতে পারি। সুতরাং m1/m2 ইকুয়াল টু n1/n2। দেখা যাচ্ছে কি সমান্তরাল শর্তের ভিতরে m1/m2 এবং n1/n2 আমরা বলছিলাম যে m1/m2 এটাকে আমরা একটু চেঞ্জ করে দেখি, মানে একটা আকিস করে লিখি, মূলগুলো m/n আকারে আছে। আমরা n1 টা নিচে নিয়ে আসছি আর m2 টা করে নিয়ে গেছি, n2 নিচে নিয়ে গেছি। দেখো তাহলে এখানে দেখা যাচ্ছে কি যে m1/m1 সমান m2/m2। m1/m1 ছিল সমীকরণ এই সরল রেখাটার প্রথম মূল, m2/m2 ছিল দ্বিতীয় মূল। দেখতেছি আমরা এই সমীকরণটা মূলদ্বয় পরস্পর সমান। যে মূলদ্বয় পরস্পর সমান কখন হয়? যখন নিশ্চয়কের মান শূন্য হয়। আমরা জানি যে নিশ্চয়কের মান যখন শূন্য হয় তখন মূলদ্বয় সমান এবং বাস্তব হয়। যেহেতু মূলগুলো পরস্পর সমান, তাহলে অবশ্যই এখানে নিশ্চয়কের মান শূন্য। নিশ্চয়ক মানে কি b²-4ac। তাহলে এখানে আমরা কাজটা করবো, এই সমীকরণ তো দ্বিঘাত সমীকরণ, এখানে তুলনা করবো আর কি। সুতরাং নিশ্চয়কের মান 0 হবে। কেন 0 হবে? কারণ মূলদ্বয় পরস্পর সমান এখানে। সুতরাং নিশ্চয়ক সমান 0। নিশ্চয় b²-4ac, তাহলে এটা b ax² প্লাস bx প্লাস c, এর সাথে আর কি b মানে 2bcu b²-4ac 4 * ac, a মানে এত কিন্তু c মানে কত? a মানে এত, c মানে এত। 4 * b²u প্লাস a²v ইনটু c মানে কত? c²u প্লাস a²v = 0। আশা করি তোমরা এতটুকু এই জিনিসটা বুঝেছো। তো এখান থেকে আমরা সরল করব, সরলটা হল করে এখান থেকে ফাইনালি আসলে আমরা এই জিনিসটা পেয়ে যাবো। এটা ধরে কিছু না, এখানে তোমরা সূত্র করবা, এখানে গুণ করবা, করে এখান থেকে ফাইনালি আমরা এই জিনিসটা পেয়ে যাবো। তার সিম্পল সরল করব, এটাকে সরল করলে আমরা ফাইনালি আসলে এই জিনিসটা পেয়ে যাবো। a²/u প্লাস b²/v প্লাস c²/w = 0। এটাকে তার সিম্পলি সরল করে আমরা এই জিনিসটা কি পেয়ে যাবো, মানে তৈরি করতে পারবো। তো আশা করি আজকে তোমরা এই খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা বুঝছো। তো আজকে আমরা আর কিছু কি এক্সাম্পল আলোচনা করার চেষ্টা করবো। আচ্ছা, তো এখন আমরা একটা এক্সাম্পল আলোচনা করব। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ম্যাথ 18 আসছে। তো বলছে যে দেখো যে একটি ঘনকের দুটি কর্ণের অন্তর্গত কোণ cos ইনভার্স 1/3। তো এখানে আমরা ঘনক অঙ্কন করছি। তো এখানে এটা a b c d e f g, এটা একটা ঘনক। এই ঘনকের দুইটা কর্ণের অন্তর্গত কোণ বলছে। তো আমরা ধরে নিয়েছিলাম যে এই ঘনটার OG এটা একটা কর্ণ আর FC এটা একটা কর্ণ। এই দুইটা কর্ণের অন্তর্ভুক্ত কোণ দ্বয় আসবে 1/3 cos ইনভার্স 1/3, এটা আমি দেখাবো। তো তার জন্য এই ঘনকের আমরা 8টা ভাগ মানে বিভক্ত করবে। আমরা বলছিলাম যে 3 ডাইমেনশনাল ক্ষেত্রে যে x y y z বা z এর সমান্তরালগুলো আছে সেটা টোটাল সম্পূর্ণ 8টা ভাগে বিভক্ত হয়। 8টা ভাগের জন্য 8টা স্থানাঙ্ক আছে। এখন আমরা সেজন্য এই 8টা ভাগের জন্য 8টা স্থানাঙ্ক বের করব। এটা আমরা ফার্স্ট লেকচারে দেখছিলাম। তাহলে এই স্থানাঙ্ক বের করব আমরা। তো তাহলে এখানে কিছু লেখা লিখতে হবে। তারপর বলবো যে ঘনকের ধার হচ্ছে a। তো মনে করি এটা যে a ধার বিশিষ্ট এটা a ধার বিশিষ্ট, এটা a b c d e f g একটি ঘনক। একটি কি ঘনক আমরা এটা ধরে নিয়েছি। এটা তো ধরে নেই, তাহলে এখন এই তিনটা x y z অক্ষ বরাবর এই ঘনকের x y z অক্ষ বরাবর a c
এবং ই বিন্দু আছে। আমরা ফার্স্ট টার্গেট হলো কিন্তু এই ঘনক কিন্তু টোটাল 8টা ভাগে বিভক্ত করছে, ভাগগুলোর স্থানাঙ্ক বের করা। তো এই ধার বিশিষ্ট হয় আর কি। তাহলে এখানে আমরা স্থানাঙ্ক বের করব, এ বিন্দু স্থানাঙ্ক, তারপরে বি বিন্দু স্থানাঙ্ক, সি বিন্দু স্থানাঙ্ক, ডি বিন্দু স্থানাঙ্ক, এই স্থানাঙ্কগুলো এখান থেকে এভাবে এটা কি বের করব। তার জন্য মূল বিন্দু 0 আছে, তার স্থানাঙ্ক বের করে ফেলি। তাহলে 0 বিন্দু স্থানাঙ্ক মানে মূল বিন্দু স্থানাঙ্ক, তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক কত হবে? মূল বিন্দু তো সবগুলো 0 0 0 0, 0, 0। এ বিন্দু স্থানাঙ্ক বের করব, এ বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দু স্থানাঙ্ক, এ বিন্দু যেহেতু ঘনকের ধার যেহেতু এ বিন্দু যেহেতু y অক্ষ বরাবর, তাহলে অবশ্যই এখান থেকে y অক্ষের মান আছে। এখানে কিন্তু x অক্ষ এবং z অক্ষের কোনো মান নাই। তাহলে এখান থেকে যদি এই ঘনকে হয় তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত হবে? সরি, এটাকে আমি x অক্ষ ধরছি, এটাকে x ধরে এটাকে y ধরি, এটাকে x অক্ষ, এটাকে y অক্ষ ধরছি। আচ্ছা, তো দেখতেছি এখানে এই বিন্দুটা এই বিন্দুটা তো x অক্ষ বরাবর, তাহলে অবশ্যই এখানে x অক্ষ মান আছে, y এর অক্ষের মান নাই। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক যদি a হয়, ঘনকের বাহু যদি ধার যদি a হয়, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত হবে? a, 0, 0। হ্যাঁ, এই মান আছে এখানে, x অক্ষ বরাবর, y এর মান নাই। এখন আমরা b বিন্দু স্থানাঙ্ক বের করব, b বিন্দুর স্থানাঙ্ক। তো b বিন্দু স্থানাঙ্ক বলে কি, দেখো b বিন্দু কোন সমতলে আছে? এই b বিন্দুটা কিন্তু x এবং y সমতলে আছে। তাহলে অবশ্যই b বিন্দু স্থানাঙ্কটা x এবং y সমতলে মান আছে, এখানে কিন্তু z এর কোনো মান নাই। তার মানে b x এবং y মান আছে, আর a, a এখানে কোনো z এর মান নাই এই সমতলে b এর অবস্থানে, এটা হচ্ছে 0। আচ্ছা, তারপরে c বিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ যে সমতলের মান আছে সেই সমতলের মান বসবে, z থাকবে না, সেটা 0 বসবে। এখন c বিন্দু, এটা দেখো c বিন্দু, এটা কিন্তু y অক্ষ বরাবর, তাহলে অবশ্যই y অক্ষের মান আছে, এখানে আমরা x এবং y z অক্ষের মান নাই। তাহলে এখান থেকে 0 মান, x অক্ষের মান 0, y কিন্তু থিটা y অক্ষ বরাবর, আর b মান আছে a, z অক্ষের মান নাই, সেটা 0। অক্ষ বরাবর শুধুমাত্র ওই অক্ষের মান থাকে, বাকি কোনো অক্ষের মান থাকে না। আর সমতল বরাবর সমতল বরাবর মান থাকে, অন্য কোনো মান থাকে না। তাহলে d বিন্দু স্থানাঙ্ক বের করি। d বিন্দুর কোনটা? d বিন্দুর এটা কোন সমতলে আছে? এটা আছে yz সমতলে, এই dটা কিন্তু yz সমতলে আছে। তাহলে অবশ্যই এখানে y এবং z অক্ষের মান আছে, মানে y এবং z এর মান আছে, এখানে x এর মান নাই। তাহলে যদি না থাকে তাহলে কি হবে? x এর মান নাই, 0। এখানে y এবং z এর মান আছে, তাহলে a, a x y z অক্ষের চিন্তা করতেছি আর কি। তারপর আমরা a b c d e, e বিন্দু স্থানাঙ্ক। দেখো এটা কোথায় আছে? এটা কিন্তু z অক্ষ বরাবর আছে, তাহলে অবশ্যই এখানে এর মানটা z অক্ষ বরাবর মান আছে, এখানে কিন্তু x এবং y অক্ষ বরাবর নাই। বলছি যে অক্ষ বরাবর শুধুমাত্র ওই বিন্দুগুলো, যে অক্ষ বরাবর বিন্দুগুলো আছে ওই অক্ষের মান আছে, বাকিগুলো 0। আর সমতল বরাবর যদি থাকে ওই সমতলের মান আছে, বাকিগুলোর মান নাই। তাহলে এখানে ইরো z অক্ষ বরাবর, তাহলে অবশ্যই এখানে z এর মান a আছে, এখানে x y মান নাই। তাহলে এখানে এটা 0, 0 আর এটার মান বলতে এখানে এটা a। তাহলে আমরা এখানে f বের করব। f বিন্দু স্থানাঙ্ক, একটা দেখো f কোন সমতলে আছে? f এটা আছে x এর সমতলে, x এবং z সমতলে একটা আছে, তাহলে অবশ্যই এখানে x এবং z এর মান আছে f এর, এখানে কিন্তু y এর মান নাই। তাহলে এখানে x এবং z এর মান আছে, x এর মান আছে, y এর মান নাই, z এর মান আছে। আশা করি তোমরা এটাও বুঝছো। এরপরে দেখো লাস্টে কয়টা ভাগ হয়েছে? 1 2 3 4 5 6 7, 8টা ভাগ হয়েছে জি সে তার নির্দিষ্ট পয়েন্টটা, যেখান থেকে আমি x y z বিন্দুটা হিসাব করছি আর কি। z মানে এই বিন্দুটা, এখান থেকে আমি পুরো স্থানাঙ্ক x এর চিন্তা করছি আর কি। যেমন আমি যদি দ্বিমাত্রিক জোন এটা x এর y চিন্তা করি, এটা যদি বিন্দু চিন্তা করি, আবার স্থানাঙ্ক x, y না, যদি আমরা মানে এভাবে এই বলতাম, তাহলে অবশ্যই এখানে এটা হচ্ছে তার সেন্টার পয়েন্টটা, 3 অক্ষের মান আছে এখানে a। আসলে তোমরা এই 8টা ভাগ ইউ বিভক্ত করছি, বিভক্ত ভাগটা বুঝেছো তো? তাহলে আমরা এটা বের করছি। আচ্ছা, এখন আমাদের বের করতে বলছে 8টা ভাগে 8টা স্থানাঙ্ক বের করছি আর কি। এখানে এটা অষ্টভাগে ভাগ হয়ে গেছিল। তো এখন বের করতে বলছে যে দুইটা ঘনকের অন্তর্ভুক্ত কোণ হবে cos ইনভার্স 1/3। তো ঘনকের কর্ণদ্বয় তো এখানে OG কর্ণ আর FC কর্ণ। এখানে আমাদের ফার্স্ট টার্গেট হলো এই ঘনকের কর্ণদ্বয়ের দূরত্ব বের করা। দেখো, তো ঘনকের কর্ণ OG ও CF, এখানে কাজ হলো যে OB এবং CF এর দ্বিগুণফল বের করা। তো কারণ আমরা O বিন্দু স্থানাঙ্ক জানি, আবার কিন্তু আমরা এখন G বিন্দু স্থানাঙ্ক জানি, আবার F বিন্দু স্থানাঙ্ক জানি, C বিন্দু স্থানাঙ্ক জানি। তাহলে এখন আমরা OG এবং C এর দ্বিগুণফল বের করতে পারবো, কারণ আমরা দ্বিগুণফলের মাধ্যমে মানে কোন অন্তর্ভুক্ত কোণটাকে নির্ণয় করতে চাচ্ছি আর কি। তো কোন বিন্দুর দ্বিগুণফল কিভাবে বের করি? আমরা দ্বিগুণফল বের করি যে দুইটা বিন্দুর মধ্যবর্তী পার্থক্য হলো তার দ্বিগুণফল। আবার বলতেছি দুইটা সরলরেখার দ্বিগুণফল, মানে কোন সরলরেখার দ্বিগুণফল হবে দুইটা বিন্দুর মধ্যবর্তী পার্থক্য। তো কোন বিন্দু দিয়ে দ্বিগুণফল বের করতে বলে, ওই বিন্দুগুলোর মধ্যবর্তী পার্থক্য হলো কি তার দ্বিগুণফল। তাহলে এখানে এই OG কর্ণের দ্বিগুণফল বের করব, তাহলে ও বিন্দু আর জি বিন্দু পার্থক্য বের করব। আর ও বিন্দু দ্বিগুণফল আমি জানি, পার্থক্য বের করব অটোমেটিক। তখন কি হবে দেখো, তখন অটোমেটিক কিন্তু এখানে ও হইছে 0 0 0 আর জি হইছে a, বিয়োগ তখন করব অটোমেটিক a থাকবে।
তাহলে ওজি এর দিক অনুপাত a, a, কারণ ও এবং জি পার্থক্য কত a করে, কারণ এ থেকে 0 হলে 0, এ থেকে 0 হলে 0, এ থেকে 0 হলে 0। এখন আমরা CF এর দিক অনুপাত বের করব, কারণ আমরা দিক অনুপাতের মাধ্যমে অন্তর্ভুক্ত কোণটাকে নির্ণয় করব। তো তাহলে CF এর দিক অনুপাত কি হবে? C বিন্দু অবশ্যই মান আছে, আদি বিন্দু মান আছে, তাহলে এটা বিয়োগ এটা, তার মানে a থেকে যখন 0 যাবে এটা আর এটা, তখন a থেকে যখন 0 যাবে তখন অবশ্যই a পার্থক্যগুলো আর কি, a থেকে যখন a যাবে তখন এটা কি C বিন্দু, এটা হ্যাঁ 0, আর যখন a থেকে 0 যাবে তখন সেটা কত a, এমন না C এবং F, C হইছে a0 C হইছে 0 a0, আর F হইছে a0 a। আচ্ছা আমি তো F জিজ্ঞাসা করতেছি, সরি CF নাম জিজ্ঞাসা করতেছি। আচ্ছা এটা F, তো এটা F, তাহলে আমি যখন এটা বিয়োগ করব তখন অটোমেটিক এটা পাবো, আমি লিখে ফেলতেছি সরাসরি a মাইনাস a পাবো, a মাইনাস এবং a পাবো, মানে F বিয়োগ C, এটা বিয়োগ এটা, a বিয়োগ এত বিয়োগ এত তখন লিখবো আমরা ফাইনালি এই জিনিসটা পাবো। আচ্ছা তাহলে আমি এই দুটো সরল রেখার কি পেয়েছি? দ্বিগুণপদ পেয়ে গেছি। এখন চাইলে আমি দ্বিগুণপদ পাইছি যেহেতু, এখান থেকে চাইলে আমরা এখন তার অন্তর্ভুক্ত কোণটাও কি নির্ণয় করতে পারবো, যেটা আমাদের বের করতে বলছে, সেটা বুঝতে যেটা কাজ নাই। এখান থেকে চাইলে আমরা সরাসরি a না লিখে স্থানাঙ্ক 1 1 লিখতে পারি, কারণ তাও তো a বলছে, তাহলে এটাকে আমরা 1 1 1 লিখতে পারি। এটাকে চাইলে আমরা 1 1 1 লিখতে পারি। আচ্ছা তাহলে এটা দ্বিগুণপদ দুইটা, এটাকে a1 এটা b1 c1 ধরবো, এটাকে a2 b2 c2 ধরবো। তো দ্বিগুণপদের মাধ্যমে কোণ নির্ণয় সূত্র আমরা জানি, cos ইনভার্স সমান মানে cos থিটা ইকুয়াল টু, সূত্রটা হলো a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ডিভাইডেড বাই দ্বিগুণগুলোর বর্গের বর্গমূল রুট ওভার a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার প্লাস c1 স্কয়ার ইনটু a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস c2 স্কয়ার। তো মানগুলো জানেন, একটু বসাই। cos থিটা ইকুয়াল a1 a2 মানে 1 into 1, তাহলে 1 বসাই দিতে হবে, সরি b1 b2 1 into -1, তাহলে -1 ইনটু না প্লাস হবে, প্লাস c1 c2 1 into 1 মানে 1, এগুলো বর্গ, তাহলে অবশ্যই এখানে √3 হবে, এখানে √3 হবে, কারণ 1 1 1 তো, তাহলে এখানে এই মাইনাস প্লাসের কাটা, তাহলে আমরা এখানে cos থিটা পাচ্ছি 1/√3 স্কয়ার, তাহলে এখানে cos থিটা সরাসরি লিখে দিছি, থিটা সমান কি হবে cos ইনভার্স স্কয়ার রুট কাটা 1/3, এটা আমাদের বের করতে বলছে। আসলে তোমরা এই খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পলটা বুঝেছো। আজকে আমরা এটা লাস্ট অঙ্ক করব। আচ্ছা এখন আমরা একটা লাস্ট এক্সাম্পল আলোচনা করব, এটা খুব গুরুত্বপূর্ণ, ম্যাথ 16 আসছে। বলছে দুই ব্যাসার্ধ বিশিষ্ট যে সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের অক্ষ 1 2 3 বিন্দু দিয়ে যায় এবং অক্ষের দিক অনুপাত যদি 2 3 6 হয়, তার সমীকরণ নির্ণয় করতে বলছে। তো এখানে আমরা একটা সিলিন্ডার অঙ্কন করছি, এটা সিলিন্ডার, এই কথাগুলো লিখছি, কথাগুলো লিখতে হবে এভাবে। মনে করি সিলিন্ডারের অক্ষ এবি, এটা একটা সিলিন্ডারের অক্ষ, এটা এবি অক্ষ, আমি এটা একটা সিলিন্ডার, এটা অক্ষ হচ্ছে এবি, যাহা 1 2 3 বিন্দুগামী। সিলিন্ডারটা কিন্তু 1 2 3 বিন্দুগামী এবং অক্ষের দিক অনুপাত 2 3 6, এটা একটা অক্ষ, এটা দিক অনুপাত বলে দিয়েছে 2 3 6, এবং এটা ব্যাসার্ধ মানে PA, এটা বলে দিয়েছে 2, এবং সিলিন্ডারের উপর একটা বিন্দু চিন্তা করছি আমরা এখানে P, এটা হচ্ছে কত x y z, মানে এটা স্থানাঙ্ক কত, এটা হচ্ছে x y এবং কত z, এবং এখানে যে b বিন্দু স্থানাঙ্ক সেটা তো সিলিন্ডার অক্ষ যেহেতু 1 2 3 বিন্দু দিয়ে যায়, তো এটা হচ্ছে b বিন্দু স্থানাঙ্ক, সেই বিন্দু স্থানাঙ্ক কত এখানে 1 2 এবং 3। আচ্ছা আসলে তোমরা বুঝছো, যেহেতু এই মানে এখানে এই অক্ষের দিক অনুপাত বলে দিয়েছে, তাহলে এখান থেকে আমি দিক কোণ বের করে ফেলতে পারি। তো দিক অনুপাত যদি 2 3 6 হয়, দিক কোণ তো খুব সহজে বের করতে পারি আমরা। দিক কোণ মানে কি, যে a1 বাই তাদের বর্গের সহগ -3 বাই, মানে এটা a1 এর abc চিন্তা করব, a বাই তাদের বর্গের সহগ কমা b এর বর্গের সহগ c বাই বর্গের বর্গমূল আর কি। তাহলে এদের দিক অনুপাত মানে দিক কোসাইন, এদের দিক কোসাইন l m n ইকুয়াল, এদের দিক অনুপাত এর দিক কোসাইন বের করে ফেলতে হবে 2 বাই তাদের বর্গের বর্গমূল মানে 4 + 9 + 36 কমা -3 বাই 4 + 9 + 36 √ ওভার কমা 6 বাই
4 প্লাস 9 প্লাস 36 রুট ওভার। তাহলে এখান থেকে আমি কি কোশ্চেন পাবো 2 বাই এখান থেকে পাবো আমি 7, কারণ রুট 49 মানে কত 7 মাইনাস 3 বাই 7 6 বাই কত পাবো 7। তাহলে এখানে আমি যে সরলরেখা দিয়ে কোশ্চেন পাইছি যে যে এই 2 বাই 7 মাইনাস 3 বাই 7 6 বাই 7 এগুলো হলো মূলত এবি সরলরেখাটার দিক কোসাইন। কারণ যেহেতু এই এবি রেখার দিক অনুপাত বলে দিছে, তাহলে আমি দিক কোসাইনটা পাইছি অবশ্যই এটা এবি রেখার দিক কোসাইন। তাহলে এটা হলো মূলত এবি রেখার দিক কোসাইন, এবি রেখার দিক কোসাইন মানে L1 M1 LMN, এটা মূলত এবি রেখার দিক কোসাইন। তাহলে দেখো আমরা এখন এবি রেখার দিক কোসাইন জানি এবং এ বি বিন্দু স্থানাঙ্ক জানি। তাহলে এখন আমরা একটা কাজ করতে পারবো, আমরা এবি দিক কোসাইন বিশিষ্ট সরলরেখার উপর ফি বি এর লম্ব অভিক্ষেপ বের করতে পারবো। কারণ অভিক্ষেপ মানে কি জানি আমরা, অভিক্ষেপ মানে আমরা ছায়া। তাহলে এখান থেকে আমরা এবি রেখার উপর ফি বি এর লম্ব অভিক্ষেপ বের করতে পারবো। কারণ এবি এটার উপর ফি বি এর লম্ব অভিক্ষেপ বের করতে পারবো, এটার লম্ব অভিক্ষেপ বের করতে পারবো। তাহলে আমরা লিখবো এখানে এবি এর উপর ফি বি এর লম্ব অভিক্ষেপ তো লম্ব অভিক্ষেপের সূত্র আছে, এটা বহুত ফার্স্টে দেখবা, এরকম সূত্র আছে দিক কোসাইন যদি দিয়ে দেয় লম্ব অভিক্ষেপের সূত্র আছে L * x - x1 প্লাস m * y - y1 প্লাস n * z - z1। এটা হলো যে দিক অনুপাত নির্ণয় সূত্র, এটা একটা সূত্র আছে, এটা বহুত ফার্স্টে দেখবা। Lmn মানে দিক কোসাইনগুলো, আর x - x1 x তো একটা এক্সিস, x1 মানে ওই যে মানে ফি বি বিন্দুটা আর কি, এটা x এটা x y z আছে, x1 y z1 আর কি 1 2 3 থেকে আমরা x1 y z1 চিন্তা করতেছি। সেই অনুসারে বিন্দুগুলো বসাই গেল, তাহলে কি পাবো এর মানে কত 2 বাই 7 x - x1 মানে 1 প্লাস এটা মাইনাস হবে 3 বাই 7 y - y বিন্দু কত বলেছিল 2 প্লাস 6 বাই 7 n * z - z1 সেটা বলছে এখানে কত 3। আশা করি তোমরা এই লাইনটা বুঝেছো। তো দেখো মানে তার দিক কোসাইনটা বের করে ফেলছি। আচ্ছা মানে এই সরলরেখার উপর কি লম্ব অভিক্ষেপ এটা বের করে ফেলছি। তো আমি এগুলো লেখাগুলো একটু মুছতেছি। আচ্ছা তো এখন তাহলে আমরা যে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছিল, যে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এটাতে পি এ বি একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে এখান থেকে আমরা কি করতে পারি দেখো, সমকোণী ত্রিভুজ পি এ বি হতে পাই প্রতিভুজের বর্গ অবদ্বিবাহু বর্গ সমষ্টি সমান। অতিভুজ এখানে পিবি, প্রতিভুজের বর্গ অবদ্বিবাহু বর্গ সমষ্টি পি এ স্কয়ার প্লাস পিবি স্কয়ার। এখানে খুব সহজে আমরা বসাতে পারবো। তাহলে পি বি স্কয়ার মানে কি, পি এবং বি দূরত্ব, এই পি এবং বি দূরত্ব, তো পি বিন্দু হচ্ছে এক্স ওয়াই জেড আর বি হচ্ছে কত এই 1 2 3, তাহলে দূরত্বের বর্গের দূরত্ব আর কি। তাহলে কি হবে √/(x - 1 স্কয়ার প্লাস y - 2 হোল স্কয়ার প্লাস z - 3 হোল স্কয়ার পিবি স্কয়ার আর কি বলে যে পিবি স্কয়ার। জাস্ট এখানে আমরা এই যে পি এবং বি দূরত্ব বের করতেছি আর কি, দূরত্ব মানে বের সূত্র বানাইছি আর কি। পি এ মানে কি এটা ব্যাখ্যা দাও সরাসরি বলে দিয়েছে 2 একক, এটা 4 আছে লাস্ট বলেছে 4 প্লাস আর সাইজ এখানে কি পি এ, তাহলে পি বের করব। হ্যাঁ এ তো এখানে 0 0 0 পি মানে x y z, তাহলে অবশ্যই এখানে x y x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার বসে যাবে, কারণ 0 থেকে বাদ দিলে 0 হবে এটা স্কয়ার প্লাস 4। এখন আমাদের টার্গেট হলো যে এখান থেকে আমরা এখন ক্যালকুলেশন করে এখান থেকে আমরা ফাইনালি আমাদের জিনিসটা বের করতে বলছে, এটা এখন এখানে বের করব। আচ্ছা আচ্ছা এখানে ভুল হয়েছে, এটা তো ab স্কয়ার, তাহলে ab স্কয়ার তো ইয়ে আছে আমরা মানে দিক যে লম্ব বিক্ষেপ বের করছি সেই লম্ব বিক্ষেপটাই, কারণ এই সিবি তো এর লম্ব মানে ab এর লম্ব বিক্ষেপ, এই লম্ব বিক্ষেপটা তাহলে ab রেখার কি মানে দূরত্বটা, তাহলে আমরা এটা হবে না সেটা এটা হবে লম্ব দূরত্বটা 2/7 * x - 1 এটা মাইনাস 3/7 y - 2 স্কয়ার প্লাস इसको तो पढ़ा होगा प्लस 6/7 z - 3 स्क्वायर प्लस 2 स्क्वायर মানে কত 4
মানে সিবিএস মানে কোনটা বলেছিল পিএ ঠিক আছে এটা সে এবি এটা এবি হ্যাঁ এটা এবি আর পিস হয়ে গেছে আর কি এটা আগে আসবে এটা পরে যাবে আর কি এক কথা সমস্যা নাই পরে লিখে দিই প্লাস পি এ স্কয়ার আচ্ছা হ্যাঁ তো এখন বুঝছো এটা এখানে তোমরা সরল করবা মানে এখানে এটাকে সরল করে কাটা করলে চলে যাবে তাহলে এখানে এই যে রহস্য করবা পরে এখান থেকে a + b হোল স্কয়ার সূত্র করবা করলে ক্যালকুলেশন করলে পরে ক্যালকুলেশন আছে এখানে ক্যালকুলেশন করলে যে জিনিসটা পাবা সেটা হলো এই সমদ্বিক সিলিন্ডারের কি মানে এত বিদ্যুৎ বিশিষ্ট সিলিন্ডারের কি সমীকরণ আশা করি তোমরা আজকে এই লেকচারগুলো কি বুঝছো গুরুত্বপূর্ণ এই তিনটা এক্সাম্পল কি বুঝছো তো এই অধ্যায়ে তাহলে যে এক্সাম্পলগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ হয়েছে মানে মানে আলোচনা করছি এই অধ্যায়ে আরো কিছু এক্সাম্পল আছে যেগুলো 11 সালে আসছে বা এগুলো তোমরা তোমাদের দিকে দেখে নিবা তাহলে 3 ডাইমেনশনে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এক্সাম্পল এখানে শেষ করি আলোচনা এখানে শেষ করতেছি পরের লেকচার থেকে আমরা সরল রেখা অধ্যায় নিয়ে গিয়ে আলোচনা করার চেষ্টা করব 3 ডাইমেনশনে আরেকটা অধ্যায় আছে সরল রেখা সেটা নিয়ে গিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব আজকে পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম